তো আজকে আমরা যে পেপারটা দেখছি, এই পেপারটা হচ্ছে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটা আজকে টপিক। আর পেপারটার নাম তোমাদের যেটা ছিল থার্ড সেমিস্টারে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেমস। এখন এই ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেমস এই সাবজেক্টটাতে আমরা কি পড়ি? দেখো, আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। কাজেই আচ্ছা, রেকর্ডিং হচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ রিপ্লাই স্যার, করবে। রেকর্ডিং হ্যাঁ হচ্ছে। স্যার। ওকে। তো হ্যাঁ স্যার, রেকর্ডিং হ্যাঁ হচ্ছে। হ্যাঁ তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। তো আমাদের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রপারলি ইউটিলাইজ করা, তাই তো? এবং আমরা লাস্ট ২-৩টে সেমিস্টার ধরে সেই সমস্ত কিছুই পড়ে এসেছি। কিভাবে এনার্জি ট্রান্সমিশন করা যায় আমরা দেখেছি, এবার প্রোটেকশন দেওয়া যায় এবং প্রপারলি কি করে তোমার আমার বাড়ি পর্যন্ত আসে, তার সুইচ গিয়ার সিস্টেম সেগুলোও দেখেছি। এবং তার পাশাপাশি আমরা ইলেকট্রিক্যাল মেশিনস পড়েছি। তার মানে সাপ্লাইগুলো যাবে হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনসে, এবং ইলেকট্রিক্যাল মেশিনস তার আউটপুট দেবে। যেমন ধরো মাথার উপর ফ্যানটা ঘুরছে, এটা তার আউটপুট কি? তার আউটপুট হচ্ছে আমাদের একটা কুলিং সিস্টেম দিচ্ছে, তাই তো? কুলিং এফেক্ট দিচ্ছে। ঠিক সেরকমই ইন্ডাস্ট্রিতে কোনো মোটর কনভেয়র বেল্টের হিসেবে কাজ করে। আবার যে লাইটটা জ্বলছে, এটাও তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে ইলেকট্রিক্যাল এনার্জির জন্যই জ্বলছে। এখন এত এনার্জি আমরা পাবো কোথা থেকে? পাবো কোথা থেকে? সবথেকে তার থেকে বড় কথা, এনার্জি আমাদের তো জেনারেট করতে হবে। ইলেকট্রিক্যাল এনার্জি তো আর হাওয়ায় হাওয়ায় ভেসে আসে না। এখন মুশকিল হচ্ছে যে এনার্জি আমরা জেনারেট করবো ঠরবো এসব বলছি, কিন্তু এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডেস্ট্রয়। এনার্জি নতুন করে যা আছে তাই থাকবে। মানে টোটাল আমাদের যে ইউনিভার্স, আমাদের যে ইউনিভার্স আছে, ব্রহ্মাণ্ড আছে, তার ব্রহ্মাণ্ডের মধ্যে যা এনার্জি নিয়ে এসে ব্রহ্মাণ্ড জন্মেছিল, সেই এনার্জি সেই ব্রহ্মাণ্ডর মধ্যে আছে। এবং সেটাকে আমরা ইউজ করতে পারি। সেটাকে আমরা নতুন করে এনার্জি আমরা বানাতেও পারবো না, এনার্জিকে আমরা ধ্বংস করতে পারবো না। তাহলে কি করতে পারবো? এনার্জি আমরা কনভার্সন করতে পারবো। মানে একটা রূপ থেকে আরেকটা রূপে চেঞ্জ করতে পারবো। এই যে লাইট জ্বলছে, ইলুমিনেশন সাবজেক্ট আমরা পড়বো, কিছুটা পড়েছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে আমার ইলেকট্রিক্যাল এনার্জি দিলে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জিতে কনভার্সন হচ্ছে। আবার সূর্যের আলোতে কি হয়? সূর্যের আলোতে লাইট এনার্জিটা হিট এনার্জিতে কনভার্সন হয়। ঠিক আছে? পেন্সিল ব্যাটারি, ট্রিপল এ, এইচ ডব্লিউ ব্যাটারিগুলোতে কি হয়? তার ভেতর কেমিক্যাল থাকে। ঠিক আছে? লেড অ্যাসিড ব্যাটারি কেমিক্যাল থাকে। তার কেমিক্যালগুলো কি হয়? ইলেকট্রিক্যালি কনভার্সন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? এনার্জি কনভার্সন করা যায়, এনার্জি ক্রিয়েট করা যায় না। তো এবার যাই হোক, আমরা আহ, দেখতে পাচ্ছি যেরকম ভাবে আমাদের যুগ এগোচ্ছে, আজকে থেকে না, লাস্ট ৫০-৬০ বছর ধরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জির প্রতি আরো বেশি ইনক্লাইন্ড হয়ে যাচ্ছি। মানে আরো বেশি ইলেকট্রিক্যাল এনার্জি নির্ভরশীল হয়ে যাচ্ছি। আমাদের জীবনযাত্রা সবকিছুতেই ইলেকট্রিক্যাল এনার্জি একটা অন্যতম দরকার হয়ে পড়ছে। ইভেন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কি একটা নতুন রেভলিউশন, ইলেকট্রিক্যাল ভেহিকেল। তাহলে আস্তে আস্তে আমাদের চলাচলের মধ্যেও কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিটা এসে ঢুকে যাচ্ছে। তো এত পরিমাণে এনার্জি আমরা পাবো কোথা থেকে? উৎস কি? উৎস অনেক কিছু। এবার সেই জেনারেশনের আমরা যদি ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট কোথা থেকে হয়, সেটা যদি আমরা বলতে যাই, তার মধ্যে সেই জেনারেশনের মধ্যে দুটো পার্ট মেইনলি পড়ে। ঠিক আছে? কি কি একটু বলে দিই, বা ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করতে পারি। ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন করতে পারি আমরা নন রিনিউয়েবল থেকে আর রিনিউয়েবল থেকে। রিনিউয়েবল এনার্জি আমরা ফোর্থ সেমিস্টারে পড়েছি এবং খুব ভালো করেই পড়েছি। তার মধ্যে সোলার আছে, উইন্ড আছে, সমস্ত কিছু তোমাদের খুব ভালো করেই বলেছি। এবং নন রিনিউয়েবল এনার্জি
এইগুলো কি? এগুলো হচ্ছে থার্ড সেমিস্টারে তোমাদের ছিল এবং সেটাই আমি তোমাদের বলছি এখন। তো নন রিনিউয়েবল বলতে, রিনিউয়েবল বলতে আমরা কি দেখেছিলাম? যেটা প্রত্যেক দিন নতুন করে এনার্জিটা তৈরি হয় বা যে এনার্জিটা শেষ হয় না, এনার্জিটা আবার রিজেনারেট করে, কমে আসে আবার রিজেনারেট করে। সূর্যের আলো সকাল থেকে রাত পর্যন্ত কমে আসে, আবার পরদিন সকাল থেকে আবার শুরু হয়, তাই তো? উইন্ড এনার্জি, হাওয়া, হাওয়া কমে যায় আবার হাওয়া বেড়ে যায়, ঠিক আছে? টাইডাল এনার্জি, হাওয়া স্রোত চলে যায় আবার স্রোত আসে। তো দিস আর রিনিউয়েবল। প্রকৃতি নিজে নিজেই রিনিউ করে দেয়। কিন্তু প্রকৃতির মধ্যে এরকম আরো এনার্জি, আরো ভান্ডার আছে, কেমিক্যাল এনার্জির আরো ভান্ডার আছে, যেই ভান্ডারগুলো আমরা একবার ইউজ করে ফেললে আর হয়তো সেগুলো ফিরে পাবো না। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বা সবথেকে যেটা নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে কোল, কয়লা। ঠিক আছে? কয়লা। এখন কয়লা নিয়ে কেন বলবো? এ আমরা আজকে যেটা পড়বো, আজকের টপিক হচ্ছে কোল বেস পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ? এটা একটা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখন মেইন হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে কি? তাপ বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে? এখন এই তাপটা কোথা থেকে আসবে? তাপটা কয়লা পুড়িয়ে আসবে। এখন এবার হোয়াই থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি জিনিস? একটু দেখে নিই। এটা হচ্ছে যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টের একটা আউটার লুক এরকম দেখতে হয়। একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট জেনারেলি এরকম দেখতে হয়। বড় বড় স্ট্যাক থাকে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি হয়? থার্মাল পাওয়ার প্ল্যান্টে তাপ আমরা তাপটাকে জোগাড় করি। তাপটাকে জোগাড় করা খুব সহজ। কয়লা পুড়িয়ে তাপ জোগাড় করা হয় এবং সেই তাপটা কি করে? তাপটা একটা বয়লারের ভিতরে থাকা একটা কন্টেনারে, বয়লার মানে একটা কন্টেনার, ঠিক আছে? একটা পাত্র, তার ভিতরে থাকা জলকে বাষ্পীভূত করে, হিট করে তাকে স্টিমে কনভার্সন করা হয়, ঠিক আছে? এবার ওই হিটটা করে হচ্ছে কয়লা পুড়িয়ে, ঠিক আছে? কয়লার থেকে যে আগুন, কয়লার থেকে যে গরম, কয়লার থেকে যে তাপ, সেই তাপ ওই বয়লারের ভিতরে থাকা জলটাকে গনগনে গরম করে দেয়। গরম করে দিলে জল লিকুইড, লিকুইড তার স্টেট চেঞ্জ করে, লিকুইড ভেপারে কনভার্সন হয়ে যায়, ঠিক আছে? লিকুইড বাষ্পীভূত হয়। এবার সেই বাষ্পটাকে কি করা হয়? সেই বাষ্পটাকে আরো রিফাইনমেন্ট করা হয়, আরো সেই বাষ্পটাকে আরো হিট করা হয়, সুপার হিটে স্টিম করে দেওয়া হয়, এত পরিমাণ তাকে গরম করা হয়। এবং করতে 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 সে বাষ্পের ভিতরে, বাষ্পের মধ্যে অনেক পরিমাণে এনার্জি তৈরি হয়ে যায় এবং অনেক পরিমাণে প্রেসার তৈরি হয়ে যায় এবং তারপরে কি করা হয়? সেই বাষ্পটাকে সরু সরু নজলের মধ্যে দিয়ে পাস করানো হয় এবং সেই বাষ্পটাকে ডিফিউজ করা হয় একটা পাখার মধ্যে, একটা ব্লেডালা জিনিসের মধ্যে, ঠিক আছে? যেরকম ছোটবেলায় আমরা চরকা, সবাই বানিয়েছো? চরকা বানিয়েছো? চরকা বানানোর অভিজ্ঞতা নিশ্চয়ই আছে প্রত্যেকের। কি করা হয়? এই ধরো এই একটা ড্রাম আছে, এটাকে আমরা বয়লার বলছি। এখন এখানে আমরা কি করছি? এখানে আমরা ফায়ার দিচ্ছি। বয়লার কেমন দেখতে হয় দেখবো আমরা। ফায়ার দিচ্ছি আমি, একটা ছোট্ট একটা সিম্পল কনসেপ্ট বলছি তোমাদেরকে। নট নেসেসারি এরকমই থাকে। এখানে ধরো ওয়াটার থাকছে, জল। এখন সেই জলটাকে আমরা কি করছি? হিট করছি। হিট করে 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 এই জলটাকে আমরা কি করে দিলাম? স্টিমে কনভার্সন করে দিলাম। দেখো লিকুইড থেকে আমাদের কি থাকে? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড, লিকুইড, তারপর থাকে গ্যাস। ঠিক আছে? তাহলে সলিড থেকে হিট দিলে লিকুইড, লিকুইড থেকে হিট দিলে গ্যাস। গ্যাস মানে কি? ভেপার, তাই তো? এখন এই যে লিকুইড, এই লিকুইডটাকে আমরা যখন হিট করছি কি হয়ে যাচ্ছে? গ্যাসে কনভার্সন হচ্ছে। এবার এই গ্যাসটাকে নিয়ে, এই স্টিমটাকে নিয়ে আমরা কি করছি? এই নজলের মাধ্যমে, এখান থেকে একটা নজলের মতো থাকে, সরু নজলের মাধ্যমে আমরা সেটাকে, এরকম টারবাইন থাকে, সেই টারবাইনের মধ্যে ছুড়ে দিচ্ছি। তাহলে কি হবে? এখান থেকে যে স্টিমটা সেটা গিয়ে এই টারবাইনের মধ্যে হিট করবে। হিট করলে কি হবে? টারবাইনটা ঘুরবে। এখন এই যে টারবাইন, টারবাইন যে ঘুরছে, টারবাইন কিরকম? ওই ছোটবেলায় তোমরা চরকা বানিয়েছো? নিশ্চয়ই বানিয়েছো কেউ না কেউ। লাইনে আছো সবাই নাকি কেটে গেছো?
না স্যার, আছি। আচ্ছা, তো চরকা বানিয়েছো? এরকম চরকা ছোটবেলায় আমরা বানাতাম হ্যাঁ স্যার। কাগজ দিয়ে। সেই চরকার মধ্যে ফু দিলে কি হয়, চরকাটা ঘোরে। ঠিক সেরকমই আমরা এখানে ফুয়ের জায়গায় হাওয়ার যে প্রেসার, সেই তার জায়গায় কি হচ্ছে, স্টিম দিচ্ছি, গরম স্টিম দিচ্ছি। স্টিম দেওয়াতে কি হচ্ছে, পাখাটা ঘুরছে। ওটা দ্যাট ইজ টারবাইন, ওটাকে কি বলা হচ্ছে, টারবাইন। আর ওই টারবাইনের সাথে কিরম থাকে, এটা হচ্ছে টারবাইন। ঠিক আছে, এই টারবাইনের সাথে এই পাশে হচ্ছে আমাদের জেনারেটর কানেকশন থাকে। এইগুলোকে বলে কাপলিং করা। কি বলা হয়, কাপলিং করা। ঠিক আছে, তাহলে টারবাইনের সাথে জেনারেটর, টার টারবাইনের সাথে জেনারেটর কাপেল করা থাকে। আর এখানে কি থাকে, স্টিম আসছে। তাহলে যে এবার টারবাইন ঘুরছে, টারবাইন জেনারেটরকে ঘোরাচ্ছে। আর জেনারেটরকে ঘোরালে পরে কি তৈরি হবে তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের আর বলে দেওয়ার কিছু নেই। আর ওয়াই বি তিনটে ফেজ থেকে আমরা কি পাবো, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। বোঝা গেল? তাহলে কিভাবে এর কাজটা হচ্ছে, প্রথম কি করছে, জেনারেশন অফ হিট, তারপর কি হচ্ছে, স্টিম প্রোডাকশন, তারপর কি হচ্ছে, মেকানিক্যাল এনার্জি কনভার্সন, মানে ওই টারবাইনটা যে ঘুরছে দ্যাট ইজ মেকানিক্যাল এনার্জি, রোটেশনাল এনার্জি তৈরি হচ্ছে। আর রোটেশনাল এনার্জি কি করছে, টারবাইন যেটার সাথে কাপলিং করা থাকছে সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এখান থেকে? না আচ্ছা, স্যার। ওকে। দেখো কাপলিংটা এইভাবে থাকে। এত বড়ই একটা জেনারেটর থাকে বা তার কাপলিং, তার শ্যাফটের সাইজ কিরকম হয় দেখো, একটা প্রায় একটা মানুষের হাইটের থেকে বড়। জেনারেলি এরকমই হয়ে থাকে, খুব ছোট মেশিন হয় না। ঠিক আছে, কিন্তু কত কত কেভিএ বা কত, এটা তো কেভিএ নয়, এগুলো এমভিএ তে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এরকমই থাকে। তো এই হচ্ছে টারবাইন। টারবাইন অনেক ধরনের হয়। আহ মোরলেস এর ইম্পালসিভ টারবাইন, রিঅ্যাক্টিভ টারবাইন, অনেক ধরনের টারবাইন হয়। তো আমরা স্ক্রিনে একটা সিম্পল ভার্সন অফ টারবাইন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে স্টিমগুলো দৌড়ে আসছে এবং এসে টারবাইনের ব্লেডে ধাক্কা মারছে। এবং ব্লেডে ধাক্কা মারলে কি হবে, একদিকে লো প্রেশার একদিকে হাই প্রেশার তৈরি হবে এবং তার ফলে টারবাইনটা ঘুরতে শুরু করবে। তাই তো? আর টারবাইনটা ঘুরলে টারবাইনের সাথে জেনারেটর লাগানো থাকছে, জেনারেটরটা থেকে আমরা এনার্জি পেতে শুরু করব। এখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা টোটাল একটা জায়গাতে বলা আছে, একটা সাইকেলের মধ্যে বলা আছে, থার্মোডাইনামিক্স একটা সাইকেলের মধ্যে বলা আছে। সেই সাইকেলটার নাম হচ্ছে র্যাঙ্কলিং সাইকেল। র্যাঙ্কলিং সাইকেল এই 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 ফান্ডামেন্টাল উপর ডিপেন্ড করে আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যেরকম ধরো আমরা বলি না যে ট্রান্সফর্মার কিসের উপর ডিপেন্ড করে আছে, লেঞ্জেস ল উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে, ফ্যারাডেস লস উপর ডিপেন্ড করে আছে। ঠিক সেরকমই আমাদের আহ, যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডিপেন্ড করে আছে র্যাঙ্কলিং সাইকেলের উপরে। র্যাঙ্কলিং সাইকেলটা কি, র্যাঙ্কলিং সাইকেল একটা ফান্ডামেন্টাল আমার ধারণা দেয়, একটা একটা মৌলিক ধারণা দেয় যে আমরা হিট থেকে কি করে একটা ওয়াটারকে, হিট দিয়ে একটা ওয়াটারকে তার স্টেট চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে দিয়ে লিকুইড থেকে তাকে গ্যাসে কনভার্সন করতে পারি। এবং ওই যে এক্সট্রা এনার্জিটা সে পেলো, যে এনার্জিটা তাকে লিকুইড থেকে গ্যাস করে দিল, সেই এনার্জিটা সে কি করছে, সেই এনার্জিটা সে কোথায় দিচ্ছে, সেই এনার্জি থেকে সেটা ওয়ার্ক ডান করছে, সেটা কার্য করছে, কি করছে, ওই টারবাইনকে ঘোরাচ্ছে, ওই হিট করছে, ওই স্টিমটা গিয়ে যখন হিট করছে, ধাক্কা মারছে টারবাইনের গায়ে, তখন টারবাইনটা ঘুরছে। তার মানে কি হলো, ওয়াটার, যে জল ছিল অ্যাকচুয়ালি, সে সে কি করলো, তাপ নিল। কার থেকে তাপ নিল, সে তাকে তাপ দেওয়া হলো বলে সে তাপটা নিল। এবার সে তাপ নিয়ে কি হলো, স্টিমে কনভার্সন হয়ে গেল। সেই স্টিমটা ধাক্কা মারলো কোথায়, ধাক্কা মারলো টারবাইনের গায়ে। এখন টারবাইনের গায়ে ধাক্কা মারলে কি হলো, টারবাইনের গা থেকে সে আবার এনার্জিটা তখন লুজ করে গেল, ধাক্কা মারলে এনার্জি তখন লুজ করে গেল। তাহলে লুজ করে গেলে কি হবে, তার টেম্পারেচার তখন কমে যাবে। তার টেম্পারেচার কমে গেলে কি হবে, সে আবার 1 মিনিট ধরো তো। হ্যালো, হ্যাঁ বলো।
আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বল, পরে ফোন করলে হবে? ওকে, ওকে। তাহলে সে আবার কি হবে, আবার সে এনার্জিটা তখন সে ব্যাহত করে দিল, যে এনার্জিটা এক্সট্রা পেলো সেটা সে ওয়ার্ক ডানে ব্যাহত করে দিল। তাহলে টারবাইন ঘুরতে শুরু করে দিল। এবার সে তখন কেউ ধাক্কা মারলে সেখানে সে আবার জলে চেঞ্জ হয়ে গেল। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। প্রেসার কুকারের উপরে যদি কেউ হাত দাও, বা একটা গরম যেখান থেকে ভেপার উঠছে যদি হাত দাও, দেখবে হাতে হালকাটা পুশ পাবে, হালকাটা ধাক্কা পাবে। প্রেসার কুকারের ক্ষেত্রে ভালো বুঝতে পারবে। প্রেসার কুকারের যে সিটির যে জায়গাটা, সেই জায়গাটা যদি তোমরা যে হাত দাও, দেখবে যে যখন ওখান থেকে বাষ্পটা বেরোচ্ছে তখন হাতটা দেখবে হাঁড়িটা উপরে তুলে দেবে। এবার শুধু তাই করবে না, ওখানে যে জলটা ছিল কি হয়েছে, ওখানে যে জলটা ছিল সেই জলটা, ওই যে বাষ্প যে জলটা, সেই সরি, ওখানে যে বাষ্পটা ছিল সেটা তো স্টিম ছিল, সেটা গ্যাস ছিল। সেই গ্যাসটা দেখবে আবার তোমার হাতে যখন ধাক্কা মারছে, তোমার হাতটা হালকা করে একটু পুশ করে দিল, তোমার হাতে দেখবে শুধু পুশ করছে না, তোমার হাতে দেখবে টেম্পারেচারও লাগে, তাপ লাগছে, এবং তোমার হাত সেই তাপটা শুষে নিল। শুষে নিয়ে কি করলো, সেই জল, সেই স্টিমটা থেকে টেম্পারেচার নিয়ে নিলে তাহলে কি হবে, ধরো ধরো একটা ওয়াটার আছে। এখন ওয়াটার কত ডিগ্রি টেম্পারেচারে ফোটে বলো তো? এখানে দেখছি ওয়াটার আছে, ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড পেলে সে ভেপার হয়ে যাচ্ছে। এখন 100 ডিগ্রি টেম্পারেচার যদি তোমাকে এসে বা কোথাও টারবাইন এসে ধাক্কা মারে, তখন কি হলো, তখন সে টারবাইনের মধ্যে একটা ওয়ার্ক ডান করলো, ওয়ার্ক ডান করার পরে কি হলো, তার টেম্পারেচার খানিকটা কমে গেল, ধরো 20 ডিগ্রি কমে গেল, তাহলে কত হলো, 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে 80 ডিগ্রি হয়ে গেলে ও কি হবে, আবার ভেপার থেকে আবার ওয়াটার হয়ে যাবে। তাহলে এই যে খেলাটা চলতে থাকবে, ওই জন্য সাইকেল লেখা আছে, ওয়াটার থেকে ভেপার, ভেপার থেকে আবার ওয়াটার, আবার ভেপার, আবার ওয়াটার, এই যে একটা সাইকেল চলবে, ওই জন্য একটা সাইকেল বলা হচ্ছে, দিস ইজ র্যাঙ্কলিং সাইকেল। ঠিক আছে? র্যাঙ্কিং সাইকেলে 4টে মেইন স্টেপ। প্রথম হচ্ছে পাম্পিং, আমরা দেখে নেব এখান থেকে, ছবি থেকে দেখে নিই। প্রথম হচ্ছে পাম্পিং, এখন তারপরে বয়েলিং, তারপরে সে হিট করছে। আমরা এই ডেপটা যাচ্ছি না, র্যাঙ্কিং সাইকেলে খুব ডেপতে যাচ্ছি না, তাও একটু আমরা বুঝবো, র্যাঙ্কিং সাইকেলটা বুঝবো লেআউটটা একটু ভালো করে বোঝার পরে। বা এখনো যদি বলি, দেখো একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে জলটা এসে পৌঁছাচ্ছে কোত্থেকে, কোত্থেকে জল আসছে। তো এইখানে যদি আমরা দেখি, যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট এমনই জায়গায় সাইটটা তার চয়েস করা হয় যে সেটা থাকে হচ্ছে কোনো পন্ডের ধারে, কোনো নদীর ধারে, জেনারেলি কোনো নদীর ধারেই করা হয়, যেখানে হিউজ সোর্স অফ ওয়াটার পাওয়া যায়। অবশ্যই সেখানে কয়লা এসে পৌঁছতে হবে। কয়লা এবং জল হচ্ছে মেন ও র প্রোডাক্ট, যেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন করছে, তাই তো? তাহলে কয়লা তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। কয়লা কোনো কোনো খনিতে পাওয়া যায়, এবং দেশের কিছু কিছু জায়গাতেই পাওয়া যায়, সব জায়গায় সর্বত্র পাওয়া যায় না। তো সেইখান থেকে কয়লা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, জেনারেলি ট্রেনের মাধ্যমেই এসে সেই ইয়েতে, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে আসে। কিন্তু জলটা এমন জায়গায় সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে সিলেক্ট করা হয় যার কাছাকাছি বিশাল বড় জলাশয় আছে, এবং তার জলটাকে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা যায়। তো সেরকম বড় জলাশয় হতে গেলে বিশাল বড় পন্ড, এখন যদি ছোট ছোট যদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে ছোট পন্ডে, পন্ডের ক্ষেত্রে হয়ে যায়, বা লেক ঝিল সেরকম থাকলে হয়ে যায়। আর আদারওয়াইজ রিভার দরকার, নদীর মতো জল দরকার, যেখানে মানে প্রচুর জল আছে আর কি, জলের কোনো শেষ নেই, সেরকম জায়গাটা সিলেক্ট করা হয়। তাহলে এই জলটা কি করা হয়, পাম্পের মাধ্যমে বয়লারে নেওয়া হয়, তাই তো? তাহলে প্রথমে হচ্ছে পাম্পিং, পাম্প করা হচ্ছে। তাহলে দেখো, এই যদি জলের টেম্পারেচার থাকে, তাহলে প্রথম কি করা হচ্ছে, পাম্পিং করা হচ্ছে। পাম্পের পরে, পাম্পের ফলে চলে আসলো বয়লারে, 2 নম্বর বয়লারে ঢুকলো। এখন বয়লার থেকে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এত টেম্পারেচার বেড়ে গেল, বয়লার থেকে আসলো কোথায়, বয়লার থেকে আসলো হচ্ছে টেম্পারেচার বাড়লো। এখন তারপরে থাকে হিটার, প্রিহিটার থাকে। এবার টেম্পারেচার, গ্যাসের টেম্পারেচার বেড়ে যাওয়ার পর তো আর তো তুমি বাড়াতে পারছো না। তারপরেও কি করা হয়, তাকে আবার প্রেসার দেওয়া হয়, কম্প্রেস করা হয়, কম্প্রেস করার পরে তার আরেকটু তখন তার টেম্পারেচার গেইন করার ক্ষমতা থাকে।
তখন সে আরেকটু গেইন করে টেম্পারেচার 3 নম্বর। তাহলে বয়লার থেকে বয়লারের মধ্যে যাবতীয় কাজ হয়ে গেল, বয়লারের মধ্যে এতটা টেম্পারেচার বেড়ে গেল। এখন 3 নম্বর এখান থেকে কি করা হয়? হাই প্রেশার টারবাইনে ফেলা হচ্ছে। তাহলে যেই টারবাইনে ফেলা হলো অমনি তখন কি হলো? জলের টেম্পারেচারটা কমে গেল, জলের তাপমাত্রাটা কমে গেল, এই ড্রপ করে গেল। ঠিক আছে? এখন ড্রপ করে গেল, সেই আবার সেই তার মানে ওয়াটার হয়ে গেল, সেই ওয়াটারটাকে আবার বয়লারের মধ্যে পাঠানো হচ্ছে। ঠিক আছে? বয়লার আবার সেটা হিট করছে, আবার তাকে পাঠানো হচ্ছে কোথায়? লো প্রেশার টারবাইনে। এবার লো প্রেশার টারবাইনে এখান থেকে গিয়ে লো প্রেশার টারবাইনে গেল। তাহলে আবার টেম্পারেচার বেড়ে গেল, লো প্রেশার টারবাইনে গেল। এখন লো প্রেশার টারবাইনে যাওয়ার পরে সে তার সম্পূর্ণ কাজ করে দিল। কি হয়ে গেল? এখান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান সে করে দিল, আউটপুট বেরিয়ে যাচ্ছে। তারপর এই যে জলটা যে ভেপার যে হয়ে গেছিল সেটা আবার কিসে রূপান্তর হয়ে যাবে? জলে রূপান্তর হয়ে যাবে। তাহলে সে আবার জলে রূপান্তর হয়ে গেলে 6 নম্বরে জলে চলে আসলো। এখন চলে এসে সে কোথায় যাচ্ছে? এবার সেই জলটাকে তুমি কি করবে? এখন একটা জলকে দুবার তুমি ব্যবহার করতে পারছো, 3 নম্বর বার তুমি তাকে আর ইউজ করতে পারছো না। কেন? অলরেডি তোমার ড্রামের ভিতর বয়লারের ভিতর তোমার গরম জল আছে, বা জলটা এক জায়গা থেকে সাপ্লাই হচ্ছে। তখন তাকে কি করতে হয়? নদীতে আবার ফেলে দিতে হয় বা ছেড়ে দিতে হয়, বা যখন পাওয়ার প্ল্যান্ট বন্ধ করবে তখন তার কি করতে হবে? তখন তার জলটা নদীতে আবার ছেড়ে দিতে হবে, তাই তো? তাহলে নদীতে তুমি যখন জলটাকে ছেড়ে দেবে, তাহলে সেই জলটার টেম্পারেচার তখন কত থাকবে? জলটার টেম্পারেচার কিছু না হলেও, আচ্ছা অরিত্র কি বলছে? জয়েন হ অল, কি হলো? সবাই আছো লাইনে? হ্যাঁ স্যার সবাই আছে, ওটা অনেকক্ষণ আগে এসএমএস করা। ও ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, তো এবার যে টেম্পারেচারটা এখন আছে, এখন যে জলের টেম্পারেচার আছে সেটার টেম্পারেচার কিছু না হলেও 60-70 ডিগ্রি টেম্পারেচার। এখন এই 60-70 ডিগ্রি টেম্পারেচার তোমার নদীর জলে ছেড়ে দিলে কি হবে? দেখি বলো দেখি কি হতে পারে? নদীর জলের তাপমাত্রা কত থাকে? নদীর জলের টেম্পারেচার কত থাকে? 30 ডিগ্রি, 27 ডিগ্রি, এরকম 25 ডিগ্রি এরকম থাকে। আর সেখানে যদি 70 ডিগ্রি টেম্পারেচার ছেড়ে দিই জল, তাহলে কি হবে? ওখানে যে মাছ থাকবে সে মাছগুলো বয়েল হয়ে যাবে। ঠিক আছে? নদীতে সেদ্ধ মাছ পাওয়া যাবে। আর তোমরা যদি চান করতে নামো তোমাদের সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তার জন্য কি করা হবে? তাকে কুলিং করে, কনডেন্স করে, কুলিং করে তাকে আবার নরমাল টেম্পারেচারে নিয়ে এসে তাকে ফেলা হবে। ঠিক আছে? দ্য র্যাঙ্কিং সাইকেল ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট সাইকেল জানার জন্য। তারপর পরেরটায় আসি, পরের স্লাইডে আসি। লেআউট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে লেআউট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখন লেআউট বলতে আমরা কি বুঝি? লেআউট হচ্ছে একটা ম্যাপ। ঠিক আছে? এই ম্যাপ আমাদের বুঝিয়ে দেয় যে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি কি ফাংশনাল ব্লক হতে হয়, এবং সেই ফাংশনাল ব্লকগুলো কিভাবে ফাংশন করে, কার পরে কে ফাংশন করে, এই পুরো জিনিসটা আমাদের লেআউট বুঝিয়ে দেয়। লেআউট আমাদের মাথায় থাকলে আমরা টোটাল এই এত বড় যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট তার পুরোপুরি ফাংশনটা বুঝতে পারবো। তাহলে দেখি তাহলে লেআউটটা কি আছে। এটা হচ্ছে লেআউট। এবার এই লেআউটে এই পার্টটা হচ্ছে, এই পার্টটাকে বলে কোল সার্কিট। এই পার্টটা কোল সার্কিট। এই পার্টটা হচ্ছে অ্যাশ, ছাই, ASH, অ্যাশ সার্কিট। এটা হচ্ছে হিটিং জোন। ঠিক আছে? আচ্ছা আমি এক এক করে বলতে থাকছি। এক মিনিট, ইরেজারটা আসছে না কেন? আচ্ছা, এক এক করে বলি, প্রথম থেকে বলি। দেখো, বয়লারের ভিতরে প্রথমে কি হচ্ছে? প্রথমে এই যে হচ্ছে আমার রিভার, নদী আছে। নদী থেকে কি হলো? নদী থেকে পাম্পের মাধ্যমে জলটা এইভাবে এসে এখান থেকে এসে কোথায় যাচ্ছে?
প্রথমে আমরা দেখতে পাচ্ছি জল যাচ্ছে, ইকোনোমাইজার বলে একটা জিনিসে জল যাচ্ছে, জল ঢুকছে। ইকোনোমাইজারটা কি বলছি। তো জল আমাদের আসা শুরু হয়ে গেছে। এখন জল আসলে শুধু হবে না, আমার তো বয়লারকে হিট করতে হবে। তাহলে বয়লারকে হিট করার জন্য ফার্নেস জ্বালাতে হবে। এখন ফার্নেসের মধ্যে কি চাইবে? ফার্নেসের মধ্যে চাই হচ্ছে উপাদান যেটা জ্বলবে, তাই তো? তাহলে আমরা জ্বলবে বলতে আমাদের এখানে জ্বালানি হিসেবে কি ব্যবহার করছি? এখানে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করছি। তাহলে প্রথমে কয়লাটা আসছে কোল্ড স্টোরেজে, ঠিক আছে? কোল্ড স্টোরেজ থেকে কয়লা আসছে। এখন কোল্ড স্টোরেজটা কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম কয়লা খনি থেকে ডাইরেক্ট মালগাড়ির মাধ্যমে কয়লাটা এসে পৌঁছায় হচ্ছে কোল ইয়ার্ডে, যেই থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেখানে থাকে তার তার একটা কোল ইয়ার্ড বলে জায়গা থাকে যেখানে মালগাড়িগুলো আনলোড করে, কয়লাগুলো আনলোড করে সেভাবে। একদম আমাদের যে বালি বা পাথর যে বাড়ি বাড়ি যখন তৈরি হয় যেরকম ভাবে রাখা থাকে, ঠিক সেরকম ভাবে ওরা সেরকম ভাবে রাখে। হিউজ থাকে, পুরো একটা পাহাড়ের সমান এরকম মনে হয় যে ওখানে পাশ দিয়ে গেলে মানে পাহাড় পাহাড় দেখতে লাগে। এখন সেখানে কয়লাগুলো থাকে, এই কয়লাগুলোকে কি করা হয়? কয়লাগুলোকে প্রথমে ঝাড়াই বাছাই করা হয়। কিন্তু কি ঝাড়াই বাছাই কেন করা হয়? কারণ সে কয়লার মধ্যে ইমপিউরিটি থাকতে পারে, কয়লার মধ্যে লোহার টুকরো থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। যেহেতু অনেক বছরের পুরনো জিনিস মাটির ভিতরে আছে, সে কি আছে সেটা বলা মুশকিল। সেই জন্য তাকে ঝাড়াই বাছাই করা হয়, তাকে ম্যাগনেটিক সেপারেশন করা হয়, আর মেকানিক্যাল সেপারেশনও করা হয়। মানে তাকে ভাইব্রেশনের মাধ্যমে যেরকম ধরো আমাদের কুলো দিয়ে কি করে, কুলো দিয়ে যেরকম দেখবে যে ঝাড়ে না, যে চালটাকে আলাদা করে দেয়, খুদটাকে আলাদা করে দেয়, সেরকমই ভাইব্রেটরের মধ্যে ফেলে দেয়, ফেলে দিলে কয়লা আলাদা হয়ে যায় আর যা ইম্পিউরিটি থাকে আলাদা হয়ে যায়। আচ্ছা, যেগুলো ধরো ম্যাগনেটিক সাবস্টেন্স, লোহা পোহা হেন তেন এগুলো, ঠিক আছে, এগুলো এগুলোর উপর দিয়ে ম্যাগনেট নিয়ে গেলে পরে লোহা টোহাগুলো এই ম্যাগনেটের মধ্যে চিপকে যায়, বাকি কয়লাটা পড়ে থাকে। তো এইভাবে আর হয়ে গেল, মোটামুটি আমরা কয়লাটা পেয়ে গেলাম। এখন এই কয়লাটা কেমন থাকে? বিশাল বড় বড় চাইয়ের মতো থাকে, পাথরের মতো থাকে। এখন একটা পাথরের মতো জিনিস সেটাকে দিলে কি পুড়বে? পুড়বে না। তাকে একদম পাউডারের ফরমেশনে নিতে হবে। তাই জন্য কি করা হয়? ওই যে কোল্ড স্টোরেজের থেকে যখন আসছে, তারপরে কোল্ড স্টোরেজের পরে কি যাচ্ছে কোল্ড হ্যান্ডলিং প্ল্যান্ট, এইখানে কি করা হয়? তাকে ক্রাশার হাউস, ঠিক আছে? তোমরা দেখেছো যে যখন কল তৈরি করা হয়, চাপ কল তৈরি করা হয়, বা পুকুরের পাড় যখন বাঁধায়, একটা বিশাল বড় একটা হ্যামারের হাতুড়ির মতো ওপর থেকে ধাম ধাম করে পড়ে, দেখেছো কোনোদিনও? পুলির মতো দেওয়া থাকে, মানুষ ধরে টানে নিচ থেকে উপর থেকে পড়ে। তো ওরকম বিশাল বড় বড় হ্যামার থাকে। সেই হ্যামারগুলো আহ, কি করে? কোলগুলোকে ক্রাশ করে একদম পাউডার ফরমেশনে করে দেয়। তাহলে কোল হয়ে গেল পাউডার ফরমেশনে, ঠিক আছে? এবার সেই কোলের মধ্যে হালকা করে ডিজেল বা অন্য কোনো গ্যাস ছড়িয়ে দেওয়া হয় যাতে সেটা পুড়তে ধরে যায়, আগুন যাতে ধরে যায়। ঠিক বাড়িতে যেভাবে আমাদের চুলা জ্বালানো হয়, বা উনুন জ্বালানো হয়, ঠিক যেভাবে কিছুটা ফুয়েল দিয়ে কাঠের টুকরো ফুকরো দিয়ে বা কয়লা দিয়ে যখন ধরায়, ঠিক যেই প্রসেস ধরায় ঠিক সেই একই জিনিস। তাহলে এবার ধরে গেল, আগুন ধরে গেল। তাহলে এবার যে কয়লাটা পুড়ছে, কয়লাটা যখন পুড়ছে তখন সেখানে কি তৈরি হবে বলো তো? কয়লাটা পুড়লে কি তৈরি হবে? কয়লাটা পুড়লে কি তৈরি কার্বন হবে? মনোক্সাইড ভেরি গুড, তৈরি হবে। ভেরি গুড। অ্যাশ তৈরি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে, ঠিক আছে? আর এসব তো তৈরি হবে কেন? অ্যাশ কেন তৈরি হবে? কারণ আমরা যে কয়লাটা আমাদের ভারতবর্ষে আছে, সেই কয়লাটা তো বেশি, সেই কোলটাই তো বেশি ইউজ করতে পারবো। এখন বিদেশে যে কোল আছে সেটা তো খুব একটা বেশি ইউজ আমরা করতে পারবো না, কারণ সেটাতে আনলে পরে আমাদের এনার্জি কস্টিং বেড়ে যাবে। কাজে আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম যে কোলটা পাওয়া যায়, সর্বত্র যে কোলটা পাওয়া যায়, দ্যাট ইজ বিটুমিনাস কোল। এই কোলটা যদি ড্রাই থাকে, একদম যদি শুকনো থাকে, তার 70% বার্ন হয়, 30% ছাই হয়ে পড়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য ছাই হচ্ছে। আর যে কোনো কিছু পুড়লে পরে অবশ্যই কার্বন, যেহেতু কার্বন আছে কয়লার মধ্যে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। ইনকমপ্লিট কম্বাসন হলে, যদি কম্বাসনটা যদি ঠিকঠাক মতো পুরো না হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়। এছাড়াও আরো অনেক ধরনের গ্যাস তৈরি হয়, সক্স নক্স কক্স, এসব গ্যাসগুলো তৈরি হয়। হ্যাঁ, তো এর পাশাপাশি আর কি হয়?
আর হচ্ছে ওখানকার যে বায়ুমণ্ডল মানে ওখানকার যে এয়ারটা থাকে সেই এয়ারটা কি হয়, সেই এয়ারটা গরম হয়ে যায়। তুমি যেখানে একটা মোমবাতিও যদি জ্বালাও সেই মোমবাতির আশপাশে যে গ্যাসটা থাকে, যে এয়ারটা থাকে সেটা গরম হয়ে যায়, হিউজ গরম হয়ে যায়। এখন এই যে গরম গ্যাস এটাকে আমরা কি বলছি, ফ্লু গ্যাস। কি বলছি? ফ্লু গ্যাস। ঠিক আছে, গরম যে গ্যাস তাকে আমরা বলছি ফ্লু গ্যাস। এই যে ফ্লু গ্যাসটা, ফ্লু গ্যাসটা এখান থেকে মানে এরকম জায়গায় তৈরি হয়েছে বয়লারে। এখান থেকে আমরা কি করছি, এখান থেকে নিয়ে আমরা এখানে তাকে ফ্লু গ্যাসটা পাঠিয়ে রেখেছি। ঠিক আছে, এখন কেন পাঠিয়েছি, তার কারণ হচ্ছে এই যে নদী এই গ্যাসটা এখান থেকে গিয়ে ওপরে গিয়ে তাকে চিমনি থ্রুতে ছেড়ে দেওয়া হয়। এখন এখান থেকে কেন নেওয়া হচ্ছে, কারণ কারণ হচ্ছে এখান থেকে নদী থেকে যখন জল যাচ্ছে, নদীর জলের টেম্পারেচার 25 ডিগ্রি টেম্পারেচার ধরে নিলাম। এখন বয়লারের ভিতরে তাকে হিট করতে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত ডিগ্রি তফাৎ? 75 ডিগ্রি তফাৎ। তাহলে 75 ডিগ্রি যদি তফাৎ থাকে, তাহলে তাকে যত পরিমাণ ফুয়েল দিতে হবে, আর আমি যদি এই 25 ডিগ্রিটা বাড়িয়ে 40 ডিগ্রি করে দিতে পারি, তখন তফাৎ থাকবে 60 ডিগ্রি। তাহলে বলো তো কোনটাতে বেশি ফুয়েল দিতে হবে? তোমরা অবশ্যই বলবে 75 ডিগ্রিতে বেশি ফুয়েল দিতে হবে, 60 ডিগ্রিতে কম ফুয়েল দিলেও হবে, তাই তো? 60 ডিগ্রি যদি করতে পারি, আমি যদি 25 ডিগ্রি জলটাকে যদি 40 ডিগ্রি করে দিতে পারি বয়লারের আগে পাঠানোর আগে, বয়লারে রিচ করার আগে যদি জলের তাপমাত্রা যদি আরো বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের লাভ হচ্ছে তো নাকি? লাভ হবে তো? হ্যাঁ কম জ্বালানি দিতে হবে, জ্বালানিটা কম দিতে হবে। তাহলে আমরা কি করছি, এই যে এখান থেকে যে জলটা যাচ্ছে দেখো এখানে ফিড ওয়াটার লেখা আছে, তার মানে এখান থেকে যে জলটা যাচ্ছে এইভাবে গিয়ে আমরা এখন ইকোনমাইজারে সাপ্লাই করছি। তখন এই যে ফ্লু গ্যাসটা এখানে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে মিক্সিং হচ্ছে। জল এই যে ফ্লু গ্যাসের তাপমাত্রা চুষে নিচ্ছে, টেনে নিচ্ছে। ঠিক আছে, টেনে নিয়ে কি হচ্ছে, এই 25 ডিগ্রি ওয়াটারটা এখানে গিয়ে গরম হয়ে গিয়ে এখানে হয়ে যাচ্ছে 40 ডিগ্রি কি 50 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে। তারপর এই জলটা কোথায় আছে, বয়লারে যাচ্ছে। তাহলে এই জন্য এই জায়গায় বলা হয় ইকোনোমাইজার। ইকোনোমাইজার কথাটা ইকোনমিক্স থেকে আসছে। হ্যাঁ, দেখবে প্লেনে যদি তোমরা চড়ো বা ট্রেনেও চড়ো, সেই ক্ষেত্রে দেখবে ইকোনমি ক্লাস থাকে। ইকোনমি ক্লাস মানে একটু কম দামি ক্লাস, তার মানে সস্তা করে দেওয়া, সস্তা জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে ইকোনোমাইজারের কাজ। আচ্ছা, এবার যে এয়ার ঢোকাচ্ছি, যে বায়ুটা আমার লাগবে, যে এয়ারটা আমার লাগবে, এয়ার আমার দিতে হবে। কেন? নিশ্চয়ই তোমরা দেখেছো এই যে যে তোমাদের যদি ঠাকুমা বা দিদা কেউ ওই ইয়েতে রান্না যখন করে, ওই কি বলে, ওই উনুনে রান্না যদি করে, বা তোমরা যদি কোনো সময় করো, দেখবে হাওয়া করতে হয়। কেন বলো তো? স্যার হাওয়া, অক্সিজেনটা যাতে বেশি পায় ওই জন্য। ভেরি গুড। তাহলে আমাকে তো ওখানে যে আগুনটা পুড়ছে, তাহলে ওখানে তো আরো বড় ইয়ে, তাহলে ওখানে তো কন্টিনিউ একটা এয়ার ঢুকিয়ে যেতে হবে, হাওয়া দিতে হবে। এখন সেই বায়ুটা যেটা পাঠাচ্ছি, সেই বায়ুটা যদি ভেজা থাকে তাহলে কি হবে? ধরো বর্ষাকাল, বায়ুটা আর্দ্র বায়ু। আর জেনারেলি কি বললাম, পাওয়ার প্ল্যান্ট আর জলের পাড়ে থাকে, নদীর পাড়ে থাকে। তাহলে সেখানে যে আর্দ্র বায়ু থাকে, সেই বায়ুটা কি করবে, আরো খারাপ করে দেবে, আরো ইমপ্রপার কম্বাসন হবে, আরো বাজে হবে জিনিসটা। তার জন্য সে কি করতে হবে, বায়ুটাকেও হিট করে পাঠাতে হবে, তাই তো? বায়ুটাকেও শুকনো করে পাঠাতে হবে। তার জন্য এবার এই ফ্লু গ্যাসটা এসে পৌঁছালো, এয়ার প্রিহিটারে, এসে পৌঁছালো। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি হচ্ছে, বায়ুটা বাইরে থেকে যে বায়ুটা আনছি, সেই বায়ুটা আমার কোনো চিন্তা থাকছে না। বর্ষাকাল হোক, যেই কাল হোক, শীতকাল হোক, যাই থাকুক, এটা যখন এখান থেকে যাবে বায়ুটা, তখন এই যে ফ্লু গ্যাসের থেকে হিটটা টেনে নিয়ে বায়ুটা কি করবে, বায়ুটা ওয়াটারলেস বায়ু বা অ্যানহাইড্রাস বায়ু এখান থেকে বয়লারের মধ্যে যাবে। তাহলে জলও গরম হয়ে গেল, বায়ু গরম হয়ে গেল, কোনো চিন্তা নেই। তো এবার এই ফ্লু গ্যাসটাকে কি করা হবে, এবার এই ফ্লু গ্যাসটাকে আমার চিমনি দিয়ে ছেড়ে দেওয়া হবে। যা, তোর আর কোনো কাজ নেই, তুই চলে যা। আচ্ছা, চিমনিতে যাওয়ার আগে কি করা হয়, চিমনিতে যাওয়ার আগে এখানে ইএসপি বলে জিনিস থাকে, ইএসপি,
ইএসপি মানে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর থাকে। তার কাজ কি থাকে? তার কাজ হচ্ছে ওই যে বায়ুটার মধ্যে আরো অনেক ধুলোবালি ধূলিকণা মানে ওই অ্যাশের ধূলিকণাগুলো থাকে। ঠিক আছে? এবার ওই অ্যাশের যে ধূলিকণাগুলো থাকে সেগুলোকে ট্র্যাপ করে নিতে হয়। তাহলে ইএসপি কি থাকে? ইএসপির মধ্যে এরকম প্লেট থাকে, বুঝেছো? এরকম প্লেট থাকে। এবার এক জায়গায় মাইনাস হিউজ হাই ভোল্টেজ মাইনাস প্লেট। হ্যাঁ বলো। বলছি স্যার প্লাস মাইনাস হাই ভোল্টেজ করা আচ্ছা, থাকে ভেরি তো গুড। কে কে বলছো? এটা নাম কি? কে বলছো? সুদীপ্ত। ভেরি গুড। ইএসপি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এর ভিতরে এই যে প্লেটগুলো বললাম অনেকগুলো প্লেট থাকে। প্লেটগুলো হাইলি নেগেটিভ চার্জ থাকে এবং তার সাথে সাথে কিছু কিছু প্লেটে অল্টারনেট করে পজিটিভ চার্জ দেওয়া হয়। ঠিক আছে? এখন এটাতে কি হয়, যখন এই যে ফ্লু গ্যাসটা যখন যাচ্ছে, এই যে আমার পয়েন্টটা হারিয়ে ফেললাম গো। আচ্ছা, এই যে যখন ফ্লু গ্যাসটা এখান থেকে যাচ্ছে, তখন এই ফ্লু গ্যাসের মধ্যে তো এই কণাগুলো থাকছে। এখন হাইলি নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ চার্জ হলে এখান থেকে ইলেকট্রন বেরোবে, বেরিয়ে এই এখান থেকে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বেরিয়ে বা স্ট্যাটিক নেগেটিভ চার্জ তৈরি করবে, করে ওখানে যে ওখানে যে কণাগুলো থাকবে তাতে এসে ধাক্কা মারবে। ধাক্কা মারলে বোম্বার্ডেন বলি আমরা তাকে। ধাক্কা মারলে কি হবে? এ কণাটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। তাহলে এই কণাটা নেগেটিভ চার্জ হলে কি হবে? এ তখন পজিটিভ প্লেটে গিয়ে আটকে যাবে। ঠিক আছে? বা যেগুলো যেগুলো পজিটিভ থাকে, হাইলি পজিটিভ হয়ে যাবে, সেগুলো এই প্লেটে গিয়ে আটকে যাবে। তাহলে কণাগুলো কি হলো? যে ধূলি কণাগুলো সেগুলো এই প্লেটগুলোর মধ্যেই ট্র্যাপ হয়ে গেল। প্লেটগুলোর মধ্যে আটকে গেল। আর শুদ্ধ বায়ুটা, শুদ্ধ যে হিট বায়ুটা সেটা চিমনি দিয়ে আমি উপর দিকে ছেড়ে দিলাম। ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমার আশপাশে কোনো ধূলিকণাও আউটপুট হলো না, মানে বেরোলো না। ঠিক আছে? এয়ারটাও ক্লিন রইলো। এইভাবেই একে করা হয়। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা। আ এবার এই পাশে আছে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট বা এগুলো কিছু। মেইন যে জিনিসটা, বয়লার থেকে বয়লারে আমার হিট তৈরি হয়ে গেল, স্টিম তৈরি হয়ে গেল এবং সুপার হিটারে একটা বড় রোল আছে। সুপার হিটার কি করে? এখান থেকে যেই জলটা বেরোচ্ছে সেই জলটাকে আবার এখানে সুপার হিটিং করা হচ্ছে। তাহলে আরেকটু বেশি এই যে এখান থেকে যে স্টিমটা বেরোচ্ছে, হ্যাঁ, যে স্টিমটা 100 ডিগ্রি যে স্টিমটা বেরোচ্ছে, সেই স্টিমটাকে আবার এখানে তো ফ্লু গ্যাসটা যাচ্ছে, সেই স্টিমটাকে যখন আবার এখান থেকে পাঠানো হচ্ছে তখন কি হচ্ছে? আচ্ছা, ফ্লু গ্যাসের টেম্পারেচার প্রায় 300-400 ডিগ্রি টেম্পারেচার। তাহলে এখান থেকে যখন 100 ডিগ্রি টেম্পারেচারে যখন ওয়াটারটা যাচ্ছে, এখান থেকে যখন যাচ্ছে, তখন এই 300 ডিগ্রি সংস্পর্শে যখন আবার সে আসছে, সে কিন্তু আরো কিছু এনার্জি সে গেইন করছে তার মধ্যে। হ্যাঁ, সুপার হিটারে শুধুমাত্র ওয়াটারকে হিট করা হচ্ছে না, ওয়াটারকে একটু প্রেশারাইজ করা হয়। প্রেশারাইজ করলে কি হবে? ওয়াটারের মধ্যে ওয়াটারটা একটু বেশি হিট নিতে পারবে ভেপার হওয়ার জন্য। মানে ধরো মানে ধরো নর্মাল ওয়াটার, নর্মাল এখন যে আমাদের যে প্রেশার আছে সেই নর্মাল ওয়াটারে 100 ডিগ্রিতে ওয়াটার ভেপারে কনভার্সন হচ্ছে, মানে লিকুইড থেকে ভেপারে কনভার্সন হচ্ছে। কিন্তু আমি যদি প্রেশার একটু বাড়িয়ে দিই, একটু যদি চাপ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে 110, 120, 30, 40 পর্যন্ত আমি রিচ করে যেতে পারি। তাহলে সেটা করে আমার লাভটা কি হবে? লাভটা হবে ওই যে ভেপারটা তৈরি হচ্ছে সেই ভেপারটার মধ্যে আরো এক্সট্রা অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি আমি বাড়িয়ে দিতে পারি। কাইনেটিক এনার্জি আরো এক্সট্রা করে বাড়িয়ে দিতে পারছি, বা ভেপারটা আরো বেশি প্রেশারাইজ করে দিতে পারছি। তাহলে সেটা করলে কি সুবিধা হবে? তখন এই কি সুবিধা হবে বলে দিচ্ছি। পেন কালার, এই তখন কি হবে? এবার এখন এখানে আরো হিট হয়ে গেল, আরো প্রেসারাইজ হয়ে গেল। তাহলে আমি ধরে নিলাম 130 আরো বেশি হিট হয়ে গেল। এবার এটাকে টারবাইনের মধ্যে ছুড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে টারবাইনকে আরো জোরে ঘোরাতে সক্ষম হচ্ছে, বা আরো প্রপারলি ঘোরাতে সে সক্ষম হচ্ছে। ঠিক আছে? বা আমার অল্প জলে পুরোটা ঘুরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, অল্প ভেপারে পুরোটা ঘোরানোর সুবিধা হচ্ছে। ঠিক আছে? এইবার টারবাইনকে ঘোরালে পরে কি হবে? টারবাইনকে ঘোরালে পরে টারবাইন জেনারেটরকে ঘোরাবে এবং এখান থেকে আল্টিমেটলি আমরা
টারবাইনকে জেনারেটরকে ঘোরাচ্ছি এবং এখান থেকে আমরা সাপ্লাই পাচ্ছি, 3 ফেজ সাপ্লাই পাচ্ছি। ঠিক আছে? এবার টারবাইনে এসে যেই ধাক্কা মারলো, ওই জন্য ও কি করলো, আবার টেম্পারেচার খানিকটা লুজ করে গেল। এখানে যদি 130 ডিগ্রি টেম্পারেচারে ভেপার থাকে, সেটা 50-60 ডিগ্রি লুজ করে গিয়ে 70 ডিগ্রি হয়ে গেল। তাহলে 70 ডিগ্রি এখন ওয়াটার হয়ে গেল, কিন্তু গরম জল। এখন এই গরম জলটাকে কি করা হবে, ওই যে বললাম কন্ডেন্সার। কন্ডেন্সার মানে তোমাদের ফ্রিজের ভেতরে যে জিনিসটা থাকে, ফ্রিজে যে কারণে ঠান্ডা হয়, এসি যে কারণে ঠান্ডা হয়, তার মধ্যে একটা মেশিন থাকে, কম্প্রেসার কন্ডেন্সার বলা হয়। সেই কন্ডেন্সার এই জলটাকে কুলিং করে দেয়, ঠান্ডা করে দেয়। ঠান্ডা করে এই জলটাকে আবার ছেড়ে দেওয়া হয় সেই ক্যানেলে, খালে ছেড়ে দেওয়া হয় বা নদীতে ছেড়ে দেওয়া হয়, সেই বিলে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে? ক্লিয়ার? দিস ইজ দ্য লেআউট অ্যান্ড টোটাল ফাংশন অফ কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে? এবার বয়লার কেমন দেখতে হয়? একটা বয়লার দেখো এরকম টাইপের দেখতে হয়। জেনারেলি এরকম টাইপেরই দেখতে পাওয়া যায়। এখন 2 টাইপের বয়লার হয় আমরা জানি। একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, ঠিক আছে? ওয়াটার টিউব বয়লারই আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। কিরকম দেখতে হয়? ওয়াটার টিউব মানে দেখো, এই যে এখানে হচ্ছে ঠান্ডা জলটা আছে আর এখানে গরম জল। ওয়াটার থাকে, এটা পুরোটা হচ্ছে বয়লার, এটা হচ্ছে পুরোটা বয়লার। আর এগুলো টিউব, জলটা টিউবের মধ্যে থাকে। জলটা টিউবের মধ্যে থাকে এবং আগুনটা পুরোটা বাইরে থাকে। এখানে ফুয়েল দেওয়া হচ্ছে, এখানে ফুয়েল দেওয়া হচ্ছে, পুরো আগুনটা পুরোটা জুড়েই আগুন থাকছে। আর তার ভিতর দিয়ে টিউব হয়ে থাকছে। তো ওয়াটার টিউব বয়লার এফিসিয়েন্সি খুব ভালো, হাইলি এফিসিয়েন্ট, এবং এই ধরনের বয়লারই থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্লিয়ার রইল? ঠিক আছে? মাথা থাকবে। আচ্ছা, আর এছাড়া ফায়ার টিউব বয়লার হয়। ফায়ার টিউব বয়লার মানে বুঝতে পারছি, জলটা বাইরে থাকবে, আগুনটা থাকবে টিউবের ভিতরে। তাহলে কি করা হচ্ছে, এটা হচ্ছে ফার্নেস। ঠিক আছে? এইবার এই ফার্নেসের মধ্যে করে এই টিউবের মাধ্যমে আগুনটা, টিউবের মধ্যে আগুনটা থাকছে। ঠিক আছে? টিউবের মধ্যে আগুনের লেলিহানটা বা হট গ্যাসটা টিউবের মধ্যে থেকে পাস হচ্ছে। আর টিউবটা কোথায় আছে? টিউবটা আছে জলের মধ্যে, জলের ট্যাঙ্কের মধ্যে। এই বাইরেটা হচ্ছে জলের ট্যাঙ্ক, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, এবং এই জলের ট্যাঙ্কের মধ্যে আছে টিউবগুলো। ঠিক আছে? এবং টিউবের মধ্যে থেকে ওই গরম গনগনে গ্যাসটা যাচ্ছে এবং ওই গ্যাসটা কি করছে, হিট এক্সচেঞ্জ করছে। ফায়ার টিউব বয়লারের এফিসিয়েন্সি লো। ঠিক আছে? এমন জায়গায় ফায়ার টিউব বয়লার ইউজ করা হয় যেখানে হাইলি এফিসিয়েন্সি দরকার পড়ে না। জেনারেলি ফায়ার টিউব বয়লার ইউজ করা হয় লোকোমোটিভ ইঞ্জিনের ক্ষেত্রে। ইঞ্জিনের ক্ষেত্রে প্রথম ফায়ার টিউব বয়লারটা ইউজ করা হয়েছিল। আমাদের যে কয়লা টানা ইঞ্জিন দেখি তাতে ফায়ার টিউব বয়লার থাকে। লোকোমোটিভের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। হাই প্রেশার দরকার পড়ে না এই ক্ষেত্রে। ঠিক আছে? এই হচ্ছে ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লারের ডিফারেন্স। যেহেতু তোমাদের সাবজেক্ট ওয়াইজ এটা নেই, আমি এত ডিটেলসে যাচ্ছি না, ওভারঅল একটা ভিউ দিয়ে যাচ্ছি। ইকোনোমাইজার সম্পর্কে বললাম, ইকোনোমাইজার শব্দটা এখান থেকে এসছে, লেআউটটা আমরা দেখেছি কিছুক্ষণ আগে, নিশ্চয়ই মনে আছে। ইকোনোমাইজার শব্দটা এখান থেকেই এসছে, ইকোনমিক্স থেকে এসে, সস্তা করে দেয়। তার মানে আমার লেস অ্যামাউন্ট অফ ফুয়েল লাগে। এর বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে মেকানিক্যালি হিট এক্সচেঞ্জ করে ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট টু রিকভার ওয়েস্টের যে হিটটা ছিল, যে ফ্লু গ্যাসটা, এই কনসেপ্টটা হচ্ছে ফ্লু গ্যাস যেটা থাকছে সেটা তো আমার ছেড়ে দিতে হবে। সেটা আমার কিছু করার নেই, যে গনগনে কিছু গরম হাওয়াটা ওকে ছেড়ে দিতে হবে। এখন ওকে ছেড়ে দেবো কেন আমি? আমি ওকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবো, আরো কিছু কাজ করিয়ে নেবো। যে কি কাজ করছি? মেন হচ্ছে যে ফিড ওয়াটারটা আসছে, যে ওয়াটারটা নদী থেকে ডাইরেক্ট আসছে, তার যে তাপমাত্রাটা খানিকটা বাড়িয়ে নিচ্ছি, বুস্ট করছি, তাপমাত্রাটা খানিকটা বাড়িয়ে নিচ্ছি। তাহলে এতে কি হচ্ছে, ওয়েস্টেজ হিটটা রিকভার হচ্ছে। যে হিটটা আমি দিচ্ছিলাম, কিন্তু ওই হিটটা আমার কোনো কাজে লাগছিল না। কেন? কেন কাজে লাগছিল না? ওটা তো আমাদের হিট করেছে বায়ুকে ছেড়ে দিতে হচ্ছে। তাহলে ওই হিটটাকে আমি রিকভার করছি। আর কি করছি? ফুয়েল বাঁচাচ্ছি। তাহলে ফুয়েল যদি বাঁচাই তাহলে কি করছি? প্ল্যান্টের এফিসিয়েন্সি বাড়াচ্ছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইকোনমাইজারের কাজ। কেমন দেখতে হয়? লোকেশন তো তোমরা দেখলেই। আচ্ছা, দেখার এর কোনো ছবি as such নেই। তো ঠিক আছে, এই বলার রিটার ফিটার এগুলো তো দেখলাম। ঠিক আছে?
এরকম টাইপের দেখতে হয় বয়লার রিহিটার, তার ছবি। আজকে এইটুকু থাকলো, ইকোনমাইজার পর্যন্তই থাকলো, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? বলছি স্যার, বলো। বলছি এখন স্যার থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমি দেখেছি এটা, কার্বন মনোক্সাইড নিয়ে গিয়ে ওখানে হিট করা হয়। কার্বন আর অক্সিজেনের দুইজনের ভেঙে জার্নালি কস্ট কমানোর জন্য। হুম, বুঝলাম না আমি। একটু একটু ক্লিয়ার করে বলো। বলছি যে বোকারো স্টিল প্ল্যান্টে স্যার যেখানে স্টিল কয়লা আর তৈরি হয়। আয়রন হ্যাঁ। এগুলো মিক্স হচ্ছে, ওখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই দুটোকে হুম। পুরো পাম্পিং করে নিয়ে যায় থার্মাল পাওয়ার প্ল্যান্টে। আচ্ছা। ওখানে এবার হচ্ছে ওই বয়লারে ওখানে হিট করার জন্য ওই ওই ইউজ করে কার্বন আর অক্সিজেনকে ভেঙে। আচ্ছা, সেটা হতে পারে। তুমি এটা বলেছো, খুব রেলিভেন্ট একটা প্রশ্ন। ওখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন করে এবং সেই কেমিক্যাল রিঅ্যাকশনে এক্সোথার্মিক হিট তৈরি হয়। ঠিক আছে? ধরো আমি কার্বন ডাইঅক্সাইড কিংবা কার্বন মনোক্সাইডকে আমি যদি আরো অক্সিজেন সাপ্লাই করে অক্সিডাইজ যদি করে থাকে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড যদি কনভার্সন করি, সেই ক্ষেত্রে কি হয়? এই কার্বন ডাইঅক্সাইড যখন হয় তার সাথে সাথে সে কিছু কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয় এবং সে কিছু হিটকে ছেড়ে দেয়। ঠিক আছে? এখন কার্বন মনোক্সাইডটা তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড ইজ ভেরি হার্মফুল ফর আস। ঠিক আছে? কার্বন মনোক্সাইড ডাইরেক্ট ছাড়া যায় না নেচারে। তুমি ছাড়তে পারছো না। তার জন্য কি করা হয়, তাকে হয়তো মানে হয়তো এটা আমি জানি না টেকনোলজিটা ঠিক এক্সাক্টলি কি হয়। ঠিক আছে? কারণ নতুন নতুন টেকনোলজি ব্যবহার করা হয়। সর্বত্র সব জায়গায় হয় না। এখানে যেহেতু বোকারো আছে সামনে, সেই জন্য হয়তো হচ্ছে। কিছু এক্সোথার্মিক রিঅ্যাকশন করতে পারে ওরা। মানে এমন একটা রিঅ্যাকশন করছে, সেই হ্যাঁ স্যার, কেমিক্যালটা সে প্রচুর স্যার হ্যাঁ, বুঝতে হাই পেরেছি। সে টেম্পারেচারে কেমিক্যালটা হিট আমি করে স্যার। বলছি শোনো। সে কেমিক্যালটা তো ফ্রিতে পাচ্ছে। এখন সে কেমিক্যালটা থেকে কনভার্সন করলে পরে, অক্সিডাইজ কনভার্সন করলে পরে সেই কেমিক্যালটা হয়তো হিট রিলিজ করে। আরো বেশি হিট রিলিজ করে। তাকে যদি আমি 200 ডিগ্রি টেম্পারেচার দিই, সে 2000 ডিগ্রি টেম্পারেচার আমাকে দিবে। ঠিক আছে? এবার সেই কেমিক্যালটা হয়তো ফ্রিতে পাচ্ছি আমি কোথা থেকে। তাহলে সেই ক্ষেত্রে সেটা সুবিধা আমার ক্ষেত্রে। আরো বেশি এফিসিয়েন্সি বাড়িয়ে দিলাম। সেটা সেই ক্ষেত্রে করতে পারে। এখন কোথায় কি করে এক্সাক্টলি সেটা আমাদের টেক্সট বুকের মধ্যে নেই বা আমাদের এর মধ্যে নেই। সেটা অবশ্যই তোমাদের রিসার্চের পার্ট। তুমি আরো সেই জিনিসটা ভালো করে জানো। আমি চাই সেই জিনিসটা তুমি আরো ডেপথে গিয়ে জানো। সেখানে গিয়ে জিজ্ঞেস করো যে স্যার অ্যাকচুয়ালি কি হয়? কারণ আমরা তো বইতে এই জিনিসগুলো পড়েছি। হ্যাঁ? বা মেইন এই জিনিসগুলোই থাকে তার মধ্যে। তাহলে এখান থেকে কোথা থেকে আপনি কেমিক্যাল গুলো নিয়ে আসছেন? এখানে কি কোনো অক্সিডেশন রিঅ্যাকশন করছেন? তাহলে এখানে কোনো এমন কোনো রিঅ্যাকশন করছেন যে রিঅ্যাকশন তাপমাত্রা ছাড়ে এক্সট্রা করে? তাহলে স্যার সেটা কি করছেন একটু যদি আমাদের জানান তাহলে সুবিধা হয়। এই জিনিসটা তুমি আমাদের জেনে এসে বলবে, আশা রাখবো। তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা। বাকি কারোর কোনো কোয়েশ্চেন আছে? ইউটিউবে দিয়ে দেবেন, হ্যাঁ আরেকবার দেখে নেবো। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দেবো। স্যার তাহলে কি লিভ করে যাবো?